দর্শক স্বাগত জানাচ্ছি ফিফা বিশ্বকাপ উপলক্ষে ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্ট চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন কিক অফে। বিশ্ব এখন মেতে আছে ফুটবলের জাদুতে, আর এই জাদুকরী ফুটবল নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন, অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় গোলাম সারোয়ার টিপু। আরেকজন অতিথি আছেন আমাদের সাথে, সঙ্গীত শিল্পী নাসরিন আক্তার বিউটি। তাদের সাথে আমরা কথা বলবো ফুটবলের এই বিশ্বকাপের আয়োজন নিয়ে। তবে তার আগে একটি সংবাদ জানিয়ে রাখি আপনাদের। বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং আবাহনীর হকি দলের এবং ফুটবল দলের সাবেক অধিনায়ক আব্দুস সাদেক মৃত্যুবরণ করেছেন ঢাকার একটি বেসরকারি হসপিটালে। তার সাথে আমাদের দীর্ঘ সতীর্থ ছিলেন গোলাম সারোয়ার টিপু। তার থেকে একটু স্মৃতিচারণ শুনব। পাকিস্তানের জাতীয় দলে খেলেছেন, তারপরে আবাহনীর হয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, সেটা নিয়ে একটু যদি স্মৃতিচারণ করতেন। প্রথমেই তার মৃত্যুতে আমি শোকসপ্ত পরিবারকে সবাইকে সমবেদনা জানাচ্ছি। আমি তার সঙ্গে আমার খেলার সুযোগ হয়েছিল। উনি মূলত হকি হলো ওনার মেইন খেলা ছিল আর কি। আর্মিটোলা গভর্নমেন্ট স্কুলের ছাত্ররাই বেশি হকি খেলতো এই এরিয়ার। আর্মি স্কুলের ঢাকার হকি মেইন সাপ্লাইটাই ছিল আর্মিটোলা গভর্নমেন্ট হাই স্কুলের। যাই হোক, উনি পাকিস্তান টিমে কিন্তু উনি পাকিস্তান টিমের হকি প্লেয়ার ছিলেন, যখন পাকিস্তানে 1 নম্বর 2 নম্বর টিম বিশ্বে তখনকার। আর হলো ফুটবল উনি খুব ভালো খেলতেন। ঢাকা ইউনিভার্সিটির ক্যাপ্টেন ছিলেন, কম্বাইন ইউনিভার্সিটির ক্যাপ্টেন ছিলেন। এবং আবাহনী যখন 72 সনে প্রতিষ্ঠিত হয় আবাহনী ক্লাব, ফুটবল এবং হকি ক্রিকেট তিনটা ইয়েই, কিন্তু হকিরও ক্যাপ্টেন ছিলেন এবং ফুটবলেরও প্রথম ক্যাপ্টেন ছিলেন। তো ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, আর ওনার শোকসপ্ত পরিবারের প্রতিও আমি সমবেদনা জানাই। তবে মানুষ হিসাবে অসম্ভব, মানে একজন ভালো মানুষ ছিলেন। সেটা বড় কথা হলো, খেলোয়াড় তো ছিলেনই, গ্রেট ক্রিকেট হকি প্লেয়ার, কিন্তু মানুষ হিসাবে উনি অসম্ভব ভালো একজন মানুষ ছিলেন। এই বিখ্যাত গ্রেট প্লেয়ারের মৃত্যুতে আমাদের চ্যানেলেও পরিবারও শোক প্রকাশ করছে। এখন আমরা চলে যাচ্ছি আজকের বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের মূল আলোচনায়। বিশ্বকাপ ফুটবলে আজকে দুটি বড় ম্যাচ ছিল সি গ্রুপে, ব্রাজিল এবং হাইতি, আর মরক্কোর ম্যাচ ছিল স্কটল্যান্ডের সাথে। এই দুটি ম্যাচ নিয়ে কথা হলো। শুরুতেই যেহেতু ব্রাজিলের খেলা ছিল, ব্রাজিলের বাংলাদেশে অনেক ভক্ত আছে, ব্রাজিলের ম্যাচটা আজকে কেমন দেখলেন? না, ব্রাজিল একটু চাপে ছিল। ব্রাজিল তো সবসময় চ্যাম্পিয়নের জন্য আসে, কিন্তু এখন এই কয়েকটা দল তো আছে যে তারা চ্যাম্পিয়ন হবে, সারা বিশ্বই তাদের দিকে তাকিয়ে থাকে, এবং তারা সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নও হয়েছে। কিন্তু প্রথম ম্যাচটা তারা মরক্কোর সঙ্গে ড্র করার পরেই তার সমর্থকদের যেমন একটু চিন্তার ভিতরে ফেলে দিয়েছিল, নিজেরাও কিন্তু একটা প্রেশার। এইসব টিম যারা নাকি ফাইনাল খেলবে বা চ্যাম্পিয়ন হবে এই আশা নিয়ে আসে, তাদের যখন প্রথম খেলায় যদি একটা মিসআপ হয়ে যায় বা একটা সেটব্যাক হয়ে যায়, তখন তারা রিকভারির একটা ব্যাপার থাকে। সেই জায়গায় তারা প্রথম কিন্তু চাপেই ছিল, কিন্তু তারা সামহাও মানে ফার্স্ট হাফটা মোটামুটি। কিন্তু আমি যেই ব্রাজিলকে দেখতে চাই বা যেই ব্রাজিলকে দেখে আমরা অভ্যস্ত, সেই খেলাটা কিন্তু ব্রাজিল খেলতে পারেনি, কারণ তাদের মিডফিল্ড মোটেই মানে কার্যকর ছিল না। ক্যাসিমিরো, যিনি কি অনেকদিন প্রতিষ্ঠিত একজন ফুটবলার, ইউরোপে বড় বড় ক্লাবে খেলে গেছেন, কিন্তু তার কাছ থেকে আমি এই যে মিনিমাম চারটা মিস পাস দেখেছি। এবং একটা বল দেখলাম যে সে মিডিং পাস যে ব্যাক অফ দ্য ডিফেন্ডার ফেলবে, সেটা তার গোলকিপার কাছে ফেলে দিল। এই যে জিনিসগুলো, এটা ব্রাজিলের কাছে তো এক্সপেক্টেড না। তো আমি জানি না, হয়তো এখন মানে অ্যানসেলোটি নিশ্চয়ই এগুলি খেয়াল করবেন। এবং কিন্তু তার ফিলোসফি যেটা, সেটা হলো যে বিল্ড আপটা। তো ব্রাজিল ন্যাচারালি বিল্ড আপ করে, ওদের পায়ের কাজ এত সুন্দর, ওরা বিল্ড আপ করতে ওদের অসুবিধা না, টুকটাক করে চলে যায়, অ্যাটাকিং থার্ডে যায়, তারপরে একটা ব্রেক থ্রু করে। সেই জায়গাগুলি দেখা গেছে যে মানে কাজ করছিল। আমরা আজকে দেখেছি যে ফরমেশন তিনি চেঞ্জ করে ফেলেছেন আজকের ম্যাচের জন্য। গত ম্যাচে যে ফরমেশন হয় কি, এগুলি হচ্ছে ম্যাচ টু ম্যাচ ডিফার করে, এবং ফরমেশন হলো প্লেয়ারদের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। প্লেয়ারদের কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে ফরমেশনটা কী হবে, এবং অপোনেন্টকে রিড করে তারপর এটা গ্রেট কোচ অ্যানসেলোটির কথা তো মানে বলার তো আর অপেক্ষা রাখে না। তার ফিলোসফি নিয়ে, তার মানে কেন কে কী করলো, এই নিয়ে সমালোচনার কোনো কারণ নেই। তার যে রিসোর্স আছে, তার যে প্লেয়ারদের যে এবিলিটি, সেটার উপরে ডিপেন্ড করে। এবং অপোনেন্ট টিমের প্লেয়ারদের তো এখন ডাগ আউটে দেখা যায়
ইয়ে নিয়ে বসে থাকে, ল্যাপটপ নিয়ে বসে থাকে, সঙ্গে সঙ্গে অ্যানালাইসিস করছে যে এই মুভমেন্টটা এই হলো, ওই মুভমেন্টের সঙ্গে সঙ্গে প্লেয়ারদের কাছে ইনফরমেশন যাচ্ছে। এই জিনিসটা আগে ছিল না। ন্যাচারালি সব কিছু ঠিক, এখন অনেকটা দাবার মতো হয়ে গেছে খেলা। আজকে একটু রাফিনিয়ার পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই, রাফিনিয়া- যদিও তিনি রাফিনিয়া- ইনজুর্ড হয়েছেন। তিনি এখন পর্যন্ত 2টি বিশ্বকাপ খেলেছেন, কিন্তু একটিও গোল করতে পারেনি জাতীয় দলের হয়ে। এখন এই রাফিনিয়ার এই ইনজুরিটা সাপে বর হবে কিনা ব্রাজিলের জন্য? এগুলো হয় কি, এগুলো ডিপেন্ড করে এই কোন পজিশনে তার সাপোর্টিং, তার টিমমেটসরা কারা। রাফিনা প্রথম বল যেটা রাফিনা গোল করলো, যেটা দৌড়টা কত সুন্দর, ফিনিশ কত সুন্দর, কিন্তু ওই যে অফসাইডারি ট্র্যাপে পড়ে আসছে। আর ইনজুরি আমি বুঝতে পারছি না তার ইনজুরি হলো না অন্য কোনো অসুস্থতা। এটা তার হ্যামস্ট্রিং ইনজুরি আমরা ওই যে যতটুকু লাস্ট বোঝা আপডেট যাচ্ছিল না পেয়েছি তো, আর কি। দেখ এখন পরে হয়তো এগুলো রিপোর্ট আসছে। আমি তো ওই সময় বুঝতে পারছিলাম না যে তার ইনজুরিটা কি। আমার কাছে মনে হয়েছে যে তার অন্য কোনো প্রবলেম হয়েছে, কোনো কারণ, কোনো মেজর কোনো ইনজুরি হয় নাই, কিন্তু কোনো ট্যাকলের জন্য হয় নাই। ঠিক আছে, হ্যামস্ট্রিং হতে পারে। তো আই হোপ যে সে মেজর কিছু হয় নাই, কারণ তার যেভাবে সে বেরিয়ে গেল এবং তারপর ডাগ আউটে বসা ছিল, তার মানে কি হয়তো রিকভারি হয়ে যাবে, আগামী বৃহস্পতিবার নাগাদ হয়তো রিকভারি হয়ে যাবে। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি বলবো যে আমিও একজন ব্রাজিলের সাপোর্টার, কিন্তু তার ব্রাজিলের কাছ থেকে যেই খেলাটা দর্শক যারা ব্রাজিল সমর্থন করে, যেই কারণে সমর্থন করে, সেই খেলাটা তারা দিতে পারে। জি, আমরা একটু আপুর কাছে যাচ্ছি। Sure. আপু, ব্রাজিলের খেলা দেখেছেন, আপনি ব্রাজিল ফ্যান। হ্যাঁ। কেমন লেগেছে আজকে মরক্কোর সাথে হতাশাজনক ড্রয়ের পর আজকে দুর্দান্ত একটা জয় কি পেয়েছে? করি, হতাশার জন্য বলা ঠিক হয় না। মরক্কো ইজ এ গুড একদম। টিম, গত বছর সেমিফাইনালিস্ট তারা। ঠিক জি, ব্রাজিল ফ্যানদের কাছে যারা আমাদের ফ্যান আছে তারা তো না, এই অর্থে যদি বলতে হয়, ব্রাজিলের প্রতি ভালোবাসাটা আমার ছোটবেলায় যখন আমি ফুটবলটাকে ভালোবাসতে শিখেছি বা বুঝতে শিখেছি, তখন থেকে ব্রাজিলের প্রতি, এবং বাবার কাছ থেকে প্রথম শোনা পেলে, যার নাম এবং সারা ওয়ার্ল্ড যাকে চিনে, এবং 3-4 এর বইয়েতেও আমরা পড়েছি মানে প্লেন নাম। তো তারপর থেকেই না ওই ব্রাজিলের প্রতি একটা ভালোবাসা জন্ম নেয়। কালোমানিক পেলে, হ্যাঁ। একদম একদম। আর তারপর থেকে তো ব্রাজিলের অনেক অনেক প্লেয়ার তৈরি হয়েছে, এবং ওয়ার্ল্ডে অনেক নামকরা প্লেয়ারের মধ্যে আছে রোনালদো, আছে কাকা, তারপরে এখন তো নেইমার খেলছে। তবে দুঃখজনক বিষয়টা হচ্ছে যে নেইমার কেন জানি শুরু থেকেই ইনজুরি এবং অসুস্থতার কারণে হয়তো একটা হতাশা কাজ করছে ব্রাজিলের যারা সাপোর্টার বা আমরা যারা ব্রাজিল ফ্যান। খেলা তো খেলা, কিন্তু আমার কাছে সর্বোপরি মনে হয় যে ব্রাজিল একটা সংগঠিত এবং খুব ভালো একটা দলের নাম ব্রাজিল। তো আশা করি যে সামনে তারা ভালো, কিন্তু আমার কাছে এবার মনে হয় যে পুরা টিমটা একটু অনেকটাই দুর্বল অন্যান্য বছরের বা অন্যান্য সময়ের টিমের থেকে। তো তারপরও আশা রাখি ব্রাজিলের প্রতি, এবং ভালোবাসা থেকে তো সবসময় সাপোর্ট থাকবে। আপনি বলছিলেন যে নেইমারের কথা, নেইমার তো ইনজুরিতে ছিল, এখন আসার কথা হচ্ছে। আমরা একটু আগে জানতে পেরেছি যে নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারে, কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছে। নেইমারকে নিয়ে হতাশার কথা একটু আগে জানাচ্ছিলেন আপনি, যে নেইমার প্রায় প্রত্যেকবারই হচ্ছে ইনজুরিতে থাকে, এবং সে নিঃসন্দেহে অনেক ভালো একজন ফুটবল প্লেয়ার, কিন্তু ওই যে ভাগ্য অনেক সময় হয় না যে সাথ দেয় না। তো নেইমার তো অনেক আগের থেকেই বিভিন্ন সময়ে ইনজুরি হতে হতে তার এই পর্যন্ত। তো আমরা আশা করছি যে এর পরের ম্যাচে অবশ্যই নেইমারকে দেখতে পাবো এবং ভালো একটা কিছু হবে। আরেকটা প্রশ্ন করি আপনাকে, ছোটবেলায় এই বিশ্বকাপ নিয়ে কোনো স্মৃতি আছে কিনা, মজার কোনো স্মৃতি? মজার স্মৃতি সেরকম নেই, কারণ হচ্ছে যখনই যেটা হতো আর কি, নেই এবং আছে দুটোই বলবো। কারণ যখন তখন তো ছোটবেলায় দেখতাম যে আমাদের ফিল্ডে বা আমাদের স্কুলে বড় ইয়ে টাঙানো হতো আর কি, বড় টিভি দিয়ে, সেখানে সবাই মিলে রাতে, এবং আমাদের গ্রামে, যখন আমার বড় হয়েছি গ্রামে, মফস্বল শহরে, তো গ্রামে একটা স্কুল মাঠ বা যে কোনো একটা জায়গায় খোলা মাঠে বড় টিভি স্ক্রিনে খেলা দেখানো হতো। তো যা কিছুই হোক না কেন, ওই মাঝে মধ্যে তো অনেক রাতে খেলা দেখানো হতো। তো বাবা মাকে চুরি করে গেলেও, যেহেতু আমার বাবাও খুব ফুটবলের ভক্ত, এখনো সে দেখে, তো এই পারমিশনটা আমাদের থাকতো যে বাবার সাথে গিয়েই যত রাতই হোক খেলা দেখা বা খেলাটাকে উপভোগ করা। ব্রাজিল এবং হাইতির যে ম্যাচটি হয়েছে, দর্শকরা যারা ছিল বড় একটা ব্যবধানের
জয় আশা করেছিল, কারণ ব্রাজিল এর আগে হাইতিকে 3বারের মুখোমুখিতে বিশাল বড় ব্যবধানে জয় পেয়েছে। এখন কি এই যে ছোট টিমগুলো আছে এই বিশ্বকাপে, তার কি একটু বাস পার্কিং ম্যাচ ডিফেন্সিভ খেলছে কিনা? না, তার তো এটা তো স্ট্র্যাটেজি। এখন এই যে ছোট দল বড় দল ওদের তো মানে এশিয়ান দলগুলো আগে যেমন ওয়ার্ল্ড কাপে গেলে পর ধরেই নিয়ে তার মানে ফার্স্ট রাউন্ড থেকে বেরিয়ে আসবে এবং কোনো ম্যাচ জিতবে না, কিন্তু সেই সিনিয়রও তো এখন নাই। এখন এশিয়ান দল অনেক ভালো খেলছে, আফ্রিকান দলগুলি যথেষ্ট ভালো খেলছে। তো অদূর ভবিষ্যতে এই এশিয়া বা আফ্রিকা থেকে চ্যাম্পিয়ন হবে না এটা বলা যায় না, যেভাবে মানে উন্নতি করছে বিশেষ করে আফ্রিকান দলগুলো। তো আজকের খেলায় ওরা নিশ্চয়ই মানে ব্রাজিল সম্বন্ধে তাদের ধারণা আছে। এবং আরেকটা জিনিস কি, খেলার কিন্তু এই যে ডিফারেন্সটা কিন্তু কমে যাচ্ছে। আমি একটু আগে বলছিলাম যে দাবার চাল চলে এখন, হ্যাঁ। তো প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সগুলি কী, ভালো জিনিস কী, খারাপ জিনিস কী, এগুলি স্টাডি করে। অপোনেন্ট কোচ প্লেয়ারদের নিয়ে বসে এগুলি সব স্টাডি করে। ন্যাচারালি একটা ভালো, আমার এই বোন যে বলছিল যে নেইমারের ব্যাপারে যে ইনজুরি হয়, কারণ হয় কি নেইমারের উপরে অ্যাটাকও হয়, নেইমার বেশি হোল্ড করে, ও বল হোল্ড করে বেশি, সেই কারণে এইসব ট্যাকলগুলি হয়। এখন এটা নেইমারের দুর্ভাগ্য। এবং রেফারি এখন এই যে এবছর যে আইন যে প্রথম দিনই কিন্তু 3টা রেড কার্ড, যেটা গত ওয়ার্ল্ড কাপে টোটাল টুর্নামেন্টে ছিল 4টা রেড কার্ড। তো প্লেয়ার্সদের সেফটির চিন্তা ভাবনা ফিফা করছে এবং মানে সবগুলি দলও চায় যেন ইনজুরি না হয়। তো এখন এই ডিফারেন্সটা কমে আসছে কেন, স্টাডি করে এবং অপোনেন্ট টিম কী ভালো জিনিস করতে পারে এগুলি তাদের মুখস্থ আছে। এই জন্য পজিশনে অপোনেন্টের পজিশনে বল গেলে পরেই তারা সজাগ হয়ে যায় এই জায়গায় হয়তো এখন আসবে বা এই কারণে। তবে 3 গোল হওয়ার পরে এমন হতে পারে কোনো ইনস্ট্যান্স ছিল অ্যানসেলটি থেকে যে ডোন্ট গেট ইনজিউর্ড, ডোন্ট গেট এনি ইয়েলো কার্ড অর রেড কার্ড, কারণ 2টি ইয়েলো কার্ড মানে একটা ম্যাচ হওয়া, রেড কার্ড মানে 2টা ম্যাচ। তো এইসব ব্যাপার তো আছে, তো এগুলি অনেক কিছু চিন্তাভাবনার আছে। তাই 3 গোল হয়ে যাওয়ার পরে একটু রিল্যাক্সড হতে পারে, কারণ এটা খুব ভালো জিনিস না অবশ্য। কারণ ফ্যানদের এখন যদি আরও বড় মার্জিন হতো তাহলে টিমের কনফিডেন্স লেভেলটা একটু বেটার থাকতো এবং সমর্থকদের তো নিশ্চয়ই ভালো লাগতো। সেই জায়গাগুলি আছে, এটা থাকবেই। তবে নিজস্ব একটা স্ট্র্যাটেজিও থাকে। রেড কার্ডের কথা বলছিলেন, ফিফা কিন্তু নতুন একটা নিয়ম করেছে যে মুখ ঢেকে কথা বললে যে লাল কার্ড দেওয়া হবে। এবার আজকে কিন্তু প্যারাগুয়ের একজন প্লেয়ার কিন্তু এটা হলো কি, মুখ ঢেকে হয়তো অপোনেন্ট টিমের প্লেয়ারকে গালাগালি করছে, গ্যালারি থেকে বোঝা যাবে না, কিন্তু রেফারির কিন্তু এখন যে সঙ্গে কিন্তু আছে আর কি, ভিউ আছে। তো হয়তো সে বুঝে ফেলছে যে হয়তো অ্যাবিউসিভ কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, সেই জন্য এখন এটা রেফারির ব্যাপার, রেফারির ডিসক্রিপশন। সে আন্দাজ করছে যে সে বাজে জিনিস করছে এই মুখ ঢেকে। আমাদের আগামীকালকে 3টি ম্যাচ আছে, জার্মানি এবং আইভরি কোস্ট, সবচেয়ে বড় ম্যাচ। জার্মানিতে এর আগে কুরাসাওর বিপক্ষে কুরাসাওকে 7 গোলের বড় ব্যবধানে হারিয়েছিল। আজকের প্রেডিকশনটা মানে তো এক জিনিস না, আইভরি কোস্ট তো এক জিনিস। আইভরি কোস্ট মানে ভালো খেলবে এবং জার্মানি ফেভারিট, ডেফিনেটলি জার্মানি ফেভারিট, কিন্তু একটু টাইটও হতে পারে ম্যাচটা, একটু টাইটও হতে পারে। কারণ কি জার্মানি কিন্তু ওরা কিন্তু এই মেশিনের মতো, ওরা খুব ফ্যান্সি করতে চায় না, ওর পজিটিভ থাকে, ম্যাচ বের করার জন্য, ম্যাচ জেতার জন্য অল আউট থাকে সবসময়, একদম রাইট ফ্রম দ্য বিগিনিং। আইভরি কোস্ট ওই আফ্রিকান খুব মানে পাওয়ারফুল টিম, কিন্তু আফ্রিকানদের একটা প্রবলেম আছে, তারা কিন্তু একটু ফিজিকটা ইউজ করে, তাদের শরীরটাকে ইউজ করে। এইখানে এই দেখা যায় ওরা যদি কোনো ইয়েলো কার্ড রেড কার্ড এগুলি যদি না হয়, আইভরি কোস্ট ভালো খেলার সম্ভাবনা। তবে জার্মানি ফেভারিট, জার্মানি ডেফিনেটলি ফেভারিট। আইভরি কোস্ট কিন্তু একটা প্রথম ম্যাচটা জিতেছে। হ্যাঁ, আমি বললাম তো সেইটাই। তারপরে পরের ম্যাচ আমাদের যে এশিয়ার দেশ জাপানের ম্যাচ আছে তিউনিশিয়ার সাথে। আপনি এই ম্যাচে কাকে ফেভারিট এগিয়ে রাখবেন? এখানে জাপান, আমার ধারণা জাপান বেরিয়ে যাবে। জাপান বড় মার্জিন হবে বলে আমি বলি না, কিন্তু জাপানের সম্ভাবনা বেশি। আপু, আপনার কাছে যাচ্ছে যে ব্রাজিল ছাড়া, আপনি একটু আগেই বলছিলেন যে ব্রাজিল এবার হয়তো বা খুব বেশি দূর যেতে পারবে না, ব্রাজিল ছাড়া আপনার কোনো যেতে পারবে না সেটা বলিনি, আমাদের আশা করতে তো কোনো দোষের নেই। এবং আমি সেটাই আশা করি যে দল টিম যাই হোক না কেন তারা যেন তাদের বেস্টটা খেলে। হ্যাঁ, আমরা জানতে চাইছিলাম যে আপনার ব্রাজিল ছাড়া কোনো সেকেন্ডের টিম আছে কিনা, বা এটা যদি বলতে হয় আমি বলি, কারণ এখন আমার যেহেতু 2 সন্তান, 2 ছেলে, তারা
আমি যেহেতু ব্রাজিল পছন্দ করি, এই টিমটাকে পছন্দ করি, আমি কিন্তু কখনোই তাদেরকে ওইটা বলি নাই যে তোমাকে ব্রাজিল পছন্দ করতে হবে বা আর্জেন্টিনা বা যে দলই হোক। তাদের এখন আসলে অনলাইনের যুগ, তো তারা নিজেই সিলেক্ট করেছে তাদের। যেমন আমার বড় ছেলে একদম রোনালদোর প্রচণ্ড পরিমাণে সে ফ্যান, তার সম্পর্কে কোনো কথা বলা যাবে না। এবং আমার ছোট ছেলে ব্রাজিল, মানে এটা কিন্তু বলে দেয়া লাগে না। আমার 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 বাসায় হচ্ছে আমরা 4 জনের সদস্য, মানে 2 রকম। তো আমার কাছে যেটা ভালো লাগে যে আর্জেন্টিনার মেসি তো মেসি। আমি যে ব্রাজিলের বাইরে অন্য দলের খেলা দেখি না তা না, আমি কিন্তু সব দলের খেলা দেখি। যেমন আপনার CR7কে আমার অবশ্যই ভালো লাগে, তারপরে আর্জেন্টিনার মেসি খেলা ভালো লাগে সব, এবং এমবাপে থেকে শুরু করে সবার খেলা আমার খুবই ভালো লাগে। ভাই আরেকটা ম্যাচ আছে, ইকুয়েডর কোরাসাও যদি প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে, তাদের যেহেতু জার্মানির সাথে তারা 7টা গোল খেয়েছে, মানে এই ম্যাচটাতে আপনি কেমন হবে ভাবছেন বা কেমন দেখছেন যে ইকুয়েডরের সাথে ইয়েটা? কারণ 2 দলই একটা করে ম্যাচ ইতিমধ্যে ইকুয়েডরের সম্ভাবনা বেশি। ইকুয়েডর মানে ট্র্যাডিশনাল অনেকদিন যেমন তারা কোয়ালিফাই করে আসছে ওয়ার্ল্ড কাপ, অনেকবারই তারা ফাইনাল রাউন্ডস খেলেছে। তাদের কনফিডেন্স লেভেল বেটার থাকবে এবং করেছে হয় কি ওদের এক্সাইটমেন্টটা আছে। তো মাঠে যদি বেশি এক্সাইটমেন্ট থাকে তখন হয় কি ভালো পারফরমেন্স মানে যেটা খেলাটা সেটা হয়তো অতটা ভালো নাও হতে পারে। তবে ইকুয়েডরেরই সম্ভাবনা বেশি যে তারা বেরিয়ে যাবে আর কি। মার্জিন খুব বড় হবে আই ডোন্ট হোপ, আমি এটা চিন্তা করি না যে তারা বেশি খুব বড় মার্জিনে জিতবে। হ্যাঁ, আপনাদের ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেষ করছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্ট কিক অফে। তবে যাবার আগে আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি যে বিশ্বকাপের সবগুলো ম্যাচ চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আপনারা যে কোনো জায়গা থেকে উপভোগ করতে পারবেন। দেখা হবে আগামীকাল অন্য কোনো অতিথিদের সাথে।